প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। আবারও ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে 23 দেশের জোট, যোগ দিল বাংলাদেশও। রাশিয়ার ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনকে দিচ্ছেন উন্নত অস্ত্র। যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়াতুল্লাহ খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবারও ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ দাবানলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। 96 বছরের পুরনো এই স্থাপনাটি ধ্বংসের পাশাপাশি আশপাশের আরও অন্তত 50 থেকে 80টি অবকাঠামো আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে ন্যাশনাল পার্ক সার্ভিস। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শত শত পর্যটক ও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সিবিএস নিউজের খবরে বলা হয়, দুটি দাবানল ড্র্যাগন ব্রাভো ফায়ার ও হোয়াইট সেজ ফায়ার বর্তমানে গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম ও তার আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ড্র্যাগন ব্রাভো ফায়ার সরাসরি গ্র্যান্ড ক্যানিয়ন লজ এবং আশপাশের স্থাপনাগুলোকে পুড়িয়ে দিয়েছে। জানা গেছে 4 জুলাই বজ্রপাতের ফলে ড্র্যাগন ব্রাভো ফায়ারের সূত্রপাত হয়। সপ্তাহখানেকের মধ্যে এটি 500 একর অর্থাৎ 200 হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে। এই আগুন ঘণ্টায় 32 কিমি বেগে ছড়িয়ে পড়ে এবং মাঝে মাঝে দমকা হওয়ার গতি ছিল 64 কিমি। অপর দাবানল হোয়াইট সেজ ফায়ার শুরু হয় 9 জুলাই এবং 13 জুলাই পর্যন্ত এটি 40,186 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে দাবানলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি এবং সকল বাসিন্দা ও পর্যটক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে 500 জন ফায়ার ফাইটার হোয়াইট সেজ ফায়ার নিয়ন্ত্রণে কাজ করছেন। আকাশপথেও আগুন ঠেকানোর রাসায়নিক স্প্রে করা হচ্ছে। ড্র্যাগন ব্রাভো ফায়ার নিয়ন্ত্রণেও কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে পরিস্থিতিকে জটিল করে তুলেছে চলমান গরম শুষ্ক বাতাস ও ঝোড়ো হাওয়া। নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। তেহরানের পারমাণবিক কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। গত সপ্তাহে ফরাসিয়া কূটনৈতিক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিল, ইউরোপীয় দেশগুলো যদি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালে তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবস্থা প্রয়োগ করতে হবে। স্ন্যাপব্যাক মেকানিজম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে 2015 সালের পারমাণবিক চুক্তির আওতায় ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা যায়। ওই চুক্তি অনুযায়ী নিজেদের পারমাণবিক কর্মসূচিতে শিথিলতার শর্তে নিষেধাজ্ঞা থেকে রেহাই পায় ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘারে বলেছেন, স্ন্যাপব্যাক ব্যবস্থা ব্যবহারের হুমকি দেওয়ার কোনো আইনি কিংবা রাজনৈতিক ভিত্তি নেই। ইরান এর যথাযথ ও সমুচিত জবাব দেবে। তবে ইরান কী ধরনের পাল্টা পদক্ষেপ নেবে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। 2015 সালে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের বহুল আলোচিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামের এক চুক্তি স্বাক্ষর হয়। এতে বলা হয়, যদি চুক্তিতে স্বাক্ষরকারী পক্ষগুলো ইরানের গুরুতর চুক্তি লঙ্ঘনের অভিযোগের সমাধানে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্যের যে কেউ স্ন্যাপব্যাক মেকানিজম ফেরাতে পারবে। বাঘাই বলেন, ইউরোপীয় দেশগুলো বারবার এই ব্যবস্থাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। জেসিপিও এর শর্ত অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনে গুরুতর ব্যর্থতা দেখিয়েছে তারা জেসিপিও এর আওতায় নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তাই এই ব্যবস্থার দিকে যাওয়ার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি তাদের নেই। পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করার অভিযোগ করেছে। তবে তেহরান বরাবরের মধ্যেই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র রয়টার্স। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে 23 দেশের জোট, যোগ দিল বাংলাদেশও। গাজাতে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হল 23টি দেশ। সবশেষ এই জোটের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে এ জোট বৈঠকে বসতে যাচ্ছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী 15-16 জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনিভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বের করা হবে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে বলেন, গত জানুয়ারিতে আমরা হেগ গ্রুপ গঠন করি। আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবার বোগাটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা এই বার্তা দিতে চাই, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না।
কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মাওরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয়, এটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি নির্লিপ্ত থাকতে পারে না। তিনি আরও বলেন, বোগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয়, বরং কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়েও একযোগে কাজ করবে। এবার বোগোটা সম্মেলনে অংশ নিচ্ছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে ও ফিলিস্তিন। বিশ্লেষকদের মতে এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। রাশিয়ার ওপর অসন্তুষ্ট ট্রাম্প ইউক্রেনকে দিচ্ছেন উন্নত অস্ত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন। সোমবার 14 জুলাই এয়ারফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি। খবর বিবিসির। এর আগে রোববার রাতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন এই সরঞ্জামগুলায় পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাশিয়ার মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। গণমাধ্যমকে ট্রাম্প বলেন, পুতিন ভালো ভালো কথা বলেন এবং সিরিয়ার সকলের ওপর বোমাবর্ষণ করেন। এটা এমন একটা সমস্যা আমি যা মোটেও পছন্দ করি না। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তারা আমাদের 100% অর্থ দেবে। এখানে তারা বলতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন নাকি ন্যাটো সদস্যদের বোঝাচ্ছে তা স্পষ্ট নয়। এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই বলছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর গোলান। শনিবার তিনি স্পষ্টভাবে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বলেন, জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে। গোলান দাবি করেন, মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনেই প্রমাণ মিলেছে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার স্বার্থে বন্দিমুক্তি ও যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো বারবার নস্যাৎ করেছেন। এক্স টুইটারে দেওয়া এক পোস্টে ডেমোক্রেটিক পার্টির নেতা গোলান বলেন, এই চুক্তি বাধাগ্রস্ত করছেন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা। সেনা ও বন্দীদের জীবন তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নিজেদের মন্ত্রিত্ব ও পদ রক্ষা করা। তিনি আরও বলেন, নেতানিয়াহু, স্মোট্রিচ ও বেন গাভির হল চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠী যারা পুরো দেশকে এক নির্মম নরকের দিকে ঠেলে দিচ্ছে। বারবার শান্তি প্রচেষ্টা বানচাল করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলায় মেতেছে। গোলানের এই কঠোর মন্তব্য এমন সময় সামনে এলো যখন নিউ ইয়র্ক টাইমস তাদের তদন্ত প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক। এতে বলা হয়, নেতানিয়াহু এবং তার ডানপন্থী জোট সঙ্গীরা গাজায় যুদ্ধ ও মানবিক সংকট অব্যাহত রেখে নিজেদের ক্ষমতা ও জনসমর্থন ধরে রাখার কৌশল বেছে নিয়েছেন। এদিকে বন্দি বিনিময় চুক্তি দ্রুত কার্যকরের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার রাতভর হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনরোষ এবং চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সূত্র আনাদলু এজেন্সি। যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়াতুল্লাহ খামেনি, সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাত ভৌগোলিক সীমানা ও সময়ের বিচারে হয়তো দীর্ঘ বা বিস্তৃত যুদ্ধ ছিল না, তবে এটি ইরানের জন্য ছিল এক অগ্নিপরীক্ষা। ইসলামিক প্রজাতন্ত্রের জন্য যুদ্ধের সময় এবং সংকটকালীন মুহূর্তে নেতৃত্বের দক্ষতা যাচাইয়ের এক বাস্তব মঞ্চে পরিণত হয় এই দ্বন্দ্ব। এই কঠিন বাস্তবতায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার বিচক্ষণ নেতৃত্ব, তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং সাহসী অবস্থানের মাধ্যমে দেশকে শুধু রক্ষা করতেই সক্ষম হননি, বরং বিজয়ের পথে পরিচালিত করেছেন। এই প্রেক্ষাপটে তার নেতৃত্ব কিভাবে এক উত্তাল সংকটকে সুবিন্যস্ত প্রতিরোধে রূপান্তর করেছে সেটিই ছিল এ যুদ্ধের প্রধান পাঠ। যুদ্ধের সূচনায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের শহীদ হওয়া সামরিক বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে। তবে ইরান সেখানে দেখায় ব্যতিক্রমধর্মী দৃঢ়তা। সর্বোচ্চ নেতা দ্রুত বিকল্প কমান্ড কাঠামো গড়ে তোলেন এবং সরাসরি নতুন কমান্ডারদের নিয়োগ দিয়ে অপারেশনাল নির্দেশনা প্রদান করেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানি বাহিনী নিজেদের সংগঠিত করে ভয়াবহ পাল্টা হামলা শুরু করে। ক্ষেপণাস্ত্রের টার্গেটে ছিল তেল আবিবের অস্ত্রাগার, সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা। এই দ্রুত কার্যকর পাল্টা জবাব সম্ভব হয় দুটি কারণে। এক, পূর্ববর্তী সামরিক মহড়ায় বিকল্প কমান্ড সেন্টারের প্রশিক্ষণ ছিল। দুই, খামেনি নিজে সরাসরি সেনাবাহিনীর সর্বাধিনায়কের ভূমিকা পালন করেন যাতে সিদ্ধান্তে দেরি না হয়। ফলে আধুনিক যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা ও বিকেন্দ্রিক বাস্তবায়নের সমন্বয় এ যুদ্ধে ইরানকে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। সাধারণত যুদ্ধকালীন সময়ে শীর্ষ নেতারা পর্দা আড়ালে থেকে কথা বলেন, কিন্তু খামেনি ব্যতিক্রম ছিলেন। তিনি পুরো সংকটকালে 3 বার সরাসরি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যার প্রতিটি ছিল কৌশলগত
কৌশলগতভাবে সময়োপযোগী ও দৃঢ় অবস্থানের প্রতিচ্ছবি। এই কৌশল জনমনে আস্থা ফিরিয়ে আনে এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ে ইরানকে এগিয়ে রাখে। প্রথম ভাষণটি তিনি দেন সেই মুহূর্তে যখন ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত ছিল। একই সঙ্গে সামরিক প্রতিরোধ ও রাজনৈতিক বার্তা একত্রে তুলে ধরে তিনি বৈধ প্রতিরক্ষার যুক্তিকে শক্তিশালী করেন। দ্বিতীয় ভাষণ আসে ষষ্ঠ দিনে, যখন ইসরায়েল বিচ্ছিন্নভাবে পাল্টা হামলা চালাচ্ছিল। এ সময় তিনি শান্ত কিন্তু দৃঢ়স্বরে জনগণকে আশ্বস্ত করেন, নেতৃত্বে অবিচল থাকার সংকেত দেন। আর তৃতীয় ভাষণে তিনি সরাসরি যুদ্ধবিরতির নামে আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেন, যা ছিল বিদেশি প্রচারণার বিরুদ্ধে একটি শক্ত বার্তা। ইরানের এই প্রতিরোধ ও খামেনির নেতৃত্ব বিশ্বমঞ্চে প্রশংসা কুড়িয়েছে। আল জাজিরা, দ্য গার্ডিয়ান সহ আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে কিভাবে ইরান সীমিত কৈকাত্তির মধ্য দিয়ে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে। সামাজিক মাধ্যমেও খামেনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। ফলে বিশ্ব জনমতের এক গুরুত্বপূর্ণ অংশে ইরান ও এর নেতৃত্বের প্রতি সহানুভূতি ও সমর্থন তৈরি হয়।